ডিপ স্টেট, ডিপ স্টেট, ডিপ স্টেট, এই দুইটা শব্দ ইদানিং আমরা যদি এই ভিডিও দেখি, ফেসবুক দেখি, মানুষের বক্তব্য শুনি, খালি ডিপ স্টেট, ডিপ স্টেট, ডিপ স্টেট। কিন্তু ডিপ স্টেটটা আসলে কী? আসলে পৃথিবীতে ডিপ স্টেট বলতে এখানে কাদেরকে বোঝানো হয়? এবং বলা হচ্ছে যে পৃথিবীতে বিভিন্ন দেশের সরকার পাল্টানোর জন্য এই ডিপ স্টেট প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করে। এবং এরকমও বলা হচ্ছে যে ভারতে এই যে এই ছাত্র আন্দোলন হলো, তার পিছনে ডিপ স্টেট ছিল এবং সেখানে তারা মিলিয়ন মিলিয়ন না, আমার ধারণা ভারত একটা বৃহৎ দেশ, তাই না? এখানে কিছু করতে গেলে অনেক দিন ধরে করতে হয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডিপ স্টেট এই জিনিসটা কী? এবং একথাও সর্বসমক্ষে এখন আমরা জানি এই ডিপ স্টেট তারাই নাকি কর্মকাণ্ড করে কী করছে, এই যে শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন করেছে। এগুলো তো আমরা শুনি, তাই না? ওই একই ফর্মুলায় তারা ভারতেও গেছিল, দেখি নরেন্দ্র মোদীকে আউট করা যায় কি না। কারণ এই নরেন্দ্র মোদী অলরেডি কিন্তু পৃথিবীর বড় বড় যে অন্তত একটা তো পরাশক্তি যেটা আমরা জানি, তাকে তো শত্রু বানিয়ে ফেলছে, সেটা তো সবাই জানে আর কি। তো শত্রু যেহেতু বানিয়ে ফেলছে, তাহলে সে কী করবে? চেষ্টা করবে নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে হটানোর, তাই তো? তো এখন বিষয়টা কি, যে ডিপ স্টেট আসলে কী কাজ করে? এবং এখানে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার এই ভারতে শুধুমাত্র যে এই আন্দোলনের পিছনে খরচ করেছে তা তো না। এই ধরনের একটা শক্তি তৈরি করার জন্য তো বছরের পর বছর ধরে এই ভারতে কিন্তু টাকা আনতে হচ্ছে, টাকা আনা হয়েছে, তাই না? তো এখন এই যে টাকা আনা হয়েছে, সেটা আনা হয়েছে কীভাবে? এনজিওদের মাধ্যমে ডাইরেক্টলি তো আর কারো কাছে এই ডিপ স্টেট টাকা দিবে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ডিপ স্টেট যতই বলা হোক না কেন, ওরা নিজেরাও কিন্তু ডাইরেক্টলি টাকা কাউকে দেয় না। এবং এই ডিপ স্টেটের সবচাইতে অগ্রণী ভূমিকা আছে জর্জ সরোস বলে একজন ব্যক্তি, যার একটা কি অর্গানাইজেশন আছে, কি লিবার্টি অর্গানাইজেশন না কি ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন, এরকম কি একটা জানি আছে, আমি নামটা ভুলে গেছি। বাট এই জর্জ সরোস এই ব্যক্তিটা হচ্ছে বেসিক্যালি ডিপ স্টেটের পক্ষ হয়ে সমস্ত জায়গায় করে, ওই সমন্বয় সাধন করে। এবং বস্তুত এই জর্জ সরোস নিজে একজন ধনকুবের, কিন্তু তাই বলে গাটের টাকা খরচ করে তো আর বিভিন্ন দেশে সরকার পাল্টাতে যাবে না, তাই না? এত ঘাস তো নেই। তাহলে কী করতে হবে? সরাসরি কোনো দেশের একটা ডিপ স্টেট, মানে যেটা নাকি অদৃশ্য সরকার, তারা তো আর ডাইরেক্টলি মনে করেন যে ভারতে বিভিন্ন যে এনজিও আছে, তাদেরকে যে টাকা টুকা দিয়ে সেখানে জনবিন্যাস পাল্টানোর একটা যে আমরা দেখছি, যেমন এই যে সেভেন সিস্টার্স অঞ্চলে, এখানে অনেক এনজিও কাজ করে এবং সেগুলো বেসিক্যালি খ্রিশ্চান মিশনারি এনজিও। এবং তারা এখানে প্রচুর টাকা এনে ওই আদিবাসী যে গোষ্ঠীগুলো আছে তাদেরকে কিন্তু খ্রিস্টান বানিয়ে ফেলে। এখন এই যে মণিপুর ট্যুর আছে না, এগুলো খ্রিস্টান প্রধান দেশ অঞ্চল হয়ে গেছে এবং সেখানে নাকি ওই যে খ্রিস্টান দেশ তৈরি করবে, এ ধরনের একটা খায়েশ কিন্তু এই ডিপ স্টেটের আছে। অতএব এই বিষয়টা আজকে না, এটা কিন্তু দশকের পর দশক ধরে ঘটনাটা ঘটে চলছে। এখন ডিপ স্টেটটা সরকারেরই অংশ, অর্থাৎ সরকারের যে সমস্ত ভিতরের আমলা টামলা আছে, প্রভাবশালী লোকজন আছে, তারাই তো বেসিক্যালি ডিপ স্টেট, গোয়েন্দা সংস্থা যারা আছে ওরাই তো। এখন ওরা তো সরকারি টাকা ডাইরেক্টলি কাউকে দিতে পারে না, তাহলে কী করবে? এই সরকারি বিভিন্ন অনুদান টান আছে, এইটা নির্দিষ্ট কোনো একটা সংস্থাকে তারা দিতে পারে। এই সংস্থাটা কারা? ডাইরেক্টলি দেখবেন যে আমেরিকার সরকারের এই ডিপ স্টেটের পক্ষ থেকে কিন্তু কোনো এনজিওর কাছে টাকা আসবে না, টাকা আসবে আমেরিকাতেই প্রতিষ্ঠিত অন্য কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন বা ডেমোক্রেটিক অর্গানাইজেশন বা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, এইগুলো। তো এই জর্জ সরোসের এই ধরনের একটা অর্গানাইজেশন আছে। এবং যেটা জানা যায়, এই জর্জ সরোসকেই বস্তুত ওই ডিপ স্টেট বিলিয়ন বিলিয়ন ডলার তারা দিয়ে রাখে যে অমুক দেশে তমুক দেশে, তো এগুলা পাঠাও। আর ভারতে প্রতি বছর নাকি 16,000 কোটি টাকা এই ডিপ স্টেটের তরফ থেকে, প্লাস আরও অন্যান্য দেশ যারা নাকি ভারতের শত্রু, তাদের তরফ থেকেও আসে। মানে খালি যে ডিপ স্টেট 16,000 কোটি টাকা দিয়েছে তা কিন্তু না, আরও ভারতের শত্রু তো অভাব নেই।
একটা দেশ যখন অর্থনৈতিক সামরিকভাবে অগ্রগতির দিকে ধাবিত হতে থাকে তখন তাকে পায়ে ধরে টেনে নামানোর জন্য তো বহু দেশ থাকে, তাই না? এবং তারাও কিন্তু ভারতের অগ্রগতিকে থামানোর জন্য এই বিজেপি সরকার যাতে পড়ে যায়, অ্যাটলিস্ট নরেন্দ্র মোদী যাতে ক্ষমতা থেকে আউট হয়ে যায়, সেই চেষ্টা তো তারা করবে। অর্থাৎ এখানে শুধুমাত্র ডিপ স্টেটের মাধ্যমে বা ডিপ স্টেট দ্বারা যে টাকা পাওয়া যায় সেইটাই যে জর্জ সরোস খালি এনজিওকে দিয়েছে এই ভারতের বিভিন্ন জায়গায় তা কিন্তু না, বা অন্যান্য দেশে দিয়েছে তা কিন্তু না, এখানে আর অন্যান্য দেশের টাকা পয়সা আছে। এখন জর্জ সরোস এই বিভিন্ন এনজিওকে এই টাকা টুকা দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই এনজিওগুলোই বস্তুত এই ডিপ স্টেটের যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে তারা করে পারপাস সার্ভ করে, এবং এইগুলো করতে গেলে তারা তারা কী করে, কিছু বুদ্ধিজীবীকে তারা কেনে, কিছু সাংবাদিককে কেনে, কিছু সাহিত্যিককে তারা টাকা দিয়ে কিনে ফেলে। এবং ভারতে একেবারে ওপেন, ওই যে অরুন্ধতী রায় না কি জানি, তাকে তো অনেক আগে ডিপ স্টেট কিনে ফেলছে। আপনারা অনেকেই জানেন কিনা জানি না, তার একটা বই বুকার পুরস্কার পাইছিল, বইটার নাম হলো এ গড অফ স্মল থিংস। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই বইটা প্রকাশ হয়ে পারে নাই, তার আগেই কিন্তু তাকে ওই পুরস্কারটা দেওয়া হয় বা এরকম কিছু, অথবা যারা নাকি এটা প্রকাশ করছিল তারা তাকে বিপুল পরিমাণে টাকা রয়্যালটি দিছিল। তো যে বইটা প্রকাশ পায় নাই ওইটা বিপুল টাকা রয়্যালটি পাওয়ার যোগ্য কি যোগ্য না এটা দেখতে হবে না। বেসিক্যালি ওরা এই ধরনের লোকজন তৈরি করে, যেমন বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে তৈরি করছিল, তাই না? এবং বাংলাদেশে আরও অনেককে তৈরি করছিল বা তাদের পক্ষে নিয়েছিল। বাংলাদেশের অনেক দেখবেন যে বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, তারাও কিন্তু এই ডিপ স্টেটের দ্বারা লাভবান, অর্থাৎ তারাও কিন্তু টাকা পয়সা পাইছিল। তো ভারত বিশাল দেশ, সেখানে তাহলে টাকা পয়সা বেশি লাগবে না? সেখানে অনেক সাহিত্যিক, অনেক কবি, অনেক বুদ্ধিজীবী, অনেক আছে না, তারপরে চলচ্চিত্রের নায়ক নায়িকা এরকম আছে, এবং এমনকি ওই যে নানা রকম রাজনৈতিক দলের লোকজনদেরকেও। এবং সবচেয়ে বেশি এরা কেনে ওই এনজিওদের, মানে মানবতার নামে, হিউম্যানিটির নামে, তারপরে ওই পরিবেশের নামে যে সমস্ত এনজিও খোলা হয় না, তাদের অনেক বেশি করে কেনে, কারণ তাদের হাতে তো ডাইরেক্টলি লোকজন থাকে। অর্থাৎ একটা এনজিও তারা ডাইরেক্টলি লোকজনকে করে না, সাহায্য করে না, তো তাদের ডাকে অনেক লোকজন আসবে না। যারা বুদ্ধিজীবী টিভি আছে তারা নাইলে ন্যারেটিভ তৈরি করলে, এবং আজকের দুনিয়া এই সোশ্যাল মিডিয়ার যুগে এই ন্যারেটিভ তৈরি করার একটা বিরাট ব্যাপার। কিন্তু ন্যারেটিভ খালি তৈরি করলে তো হবে না, আবার লোকও তো মোবিলাইজ করতে হবে। তো এই লোক মোবিলাইজ কারা করবে? এনজিওরা করবে। তো এনজিওদের প্রচুর টাকা লাগবে না? তো আমি মোটামুটি যেটুকু পারলাম এখন এই জিনিসটা কিন্তু ভারত অবশ্য টের পেয়ে গেছিলো যে ঘটনা তো ভিতরে অনেক দূরে এগিয়ে গেছে, এবং ভারতের সর্বনাশ তারা করেই ছাড়বে, মানে খুব ডিটারমিন্ড। তো এইটা টের পেয়ে এই যে ডোনেশনগুলো ভারতে যাতে এরকম অবাধে ঢুকতে না পারে, আর ঢুকলেও সেটা যেন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ঢোকে, এবং কোথায় কী খরচ হচ্ছে প্রত্যেক দিনের হিসাব দেওয়ার একটা আইন কানুন তৈরি করা। আইন কানুন আগেও ছিল বিদেশি টাকা ঢোকার, কিন্তু এটাকে সংস্কার করে কি এফআরসি কি একটা আইন, ওই যেটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে, তাই না? ওই আইন একটা তৈরি করবে এই লোকসভায়, ব্যাস। এতে করে এই যারা নাকি ডিপ স্টেটের লোকজন তাদের মাথা খারাপ হয়ে গেছে, আরে আইন করবে ভারত। ভাই, ডিপ স্টেটের লোকজন তোমার মাথা খারাপ হওয়ার কারণটা কি এটা তো বুঝলাম না। মানে বোঝেনি তো, আমেরিকার যে ভিতরের দু একজনের বক্তব্য বিবৃতিতে বোঝাও গেছে যে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্যে তারা কিন্তু একেবারে মানে এই আইনটা তৈরি হওয়ার আগেই, বা আইনটা যাতে তৈরি করতে না পারে, এই জন্যে সাঁড়াশি কামড় দিয়েছে, বুঝছেন? এবং এই জন্যই বস্তুত এই যে ছেলে ফেলে যারা নাকি যে দিল্লিতে ওই যে আন্দোলন করতে আসছিল না, দামি দামি খাবার খাইয়েছে। মানে কোনো আরে এক 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 প্যাকেট খাবার দাম কত নিবি? 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, কুসপোরও নেই, একেবারে পানির মতো টাকা ঢালছে। যেটা দেখা গেছে যে পোলাফাইন্ডের যে খাদ্য খাবার খেয়েছে, খুব দামি রেস্টুরেন্ট থেকে দামি, মানে যারা নাকি অনলাইনে অর্ডার নিয়ে সাপ্লাই টাপ্লাই দেয়, একেবারে দামি দামি খাবার খাইয়েছে। তার মানে সাঁড়াশি আক্রমণ করেছে, মানে সর্বাত্মক আক্রমণ করেছে, একটা হেস্ত করে দিতে হবে। এবং নট অনলি দ্যাট, খোদ আমেরিকা থেকে নাকি অনেক লোকজন রীতিমতো চলে আসছে আন্দোলনে যোগ দেওয়ার জন্যে। অর্থাৎ ওরা সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু যাই হোক, ভারতের নরেন্দ্র মোদী তার যে পারিষদবর্গ আছে তাদের বুদ্ধি, তাদের চাতুর্য, তাদের ইন্টেলিজেন্স এবং তাদের অভিজ্ঞতা, এবং একই সঙ্গে তাদের যে বুদ্ধিমত্তা,
দিয়ে মোটামুটি এটাকে ট্যাকেল করে ফেলছে। ভারত তো আসলে এমন একটা দেশ যেখানে রাজনীতিবিদরা অ্যাটলিস্ট তাদের দেশকে ভালোবাসে, তাই না? আর ভারতের এই যে বিজেপি, তাই না, এদের যে নেতাগুলো আছে ডেডিকেটেড লোকজন, বিয়ে শাদি করে নাই, সংসার নাই, ধর্ম নাই, রাজনীতি তাদের ধ্যান জ্ঞান, তাদের পার্সোনাল অ্যাকাউন্টে টাকা নাই, তাদের নাম এই যে নরেন্দ্র মোদীর কথা বলেন, এর নামে কি পার্সোনাল কোনো টাকা আছে নাকি, পয়সা আছে নাকি, ঘর আছে নাকি, বাড়ি আছে নাকি, কিচ্ছু নেই, একবারে কিচ্ছু নেই। এবং উনি যে ওই রাষ্ট্র থেকে যে বেতন করিবেন সেইগুলোও তো আমার মনে হয় যে উনি খরচ করেন বলে আমার মনে হয় না। এবং খালি উনি কেন, এরকম আরও আছে। তো এই অন্যান্য দেশে যেখানে ডিপ স্টেট দ্বারা যে সরকার পাল্টে গেছিল সেখানে কি এরকম দেখা গেছিল নাকি? না, সব দুর্নীতিবাজ, তাই না? এই যে বাংলাদেশ বলি, নেপাল বলি বা শ্রীলঙ্কা বলি, দুর্নীতিবাজরা। আর নিজে দুর্নীতিবাজ না হলেও তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধুবান্ধবদেরকে এমন সুযোগ করে দেওয়া হয়েছিল যে তারা দেদারসে টাকা পয়সা ইনকাম করে সেখান থেকে ভাগ টাক দিত আর কি, তাই না? নিজে করলাম না তো আমার লোকজনকে দিয়ে করাইলাম, করানোর পরে তাদের কাছ থেকে আমার হিস্সা আদায় করলাম, তো সেও তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি, তাই না? কিন্তু ভারতের বিষয়টা হলো যে এই নরেন্দ্র মোদী যেহেতু এগুলো করে না, ভারতের প্রত্যেকটা লোকজন যারা নাকি নরেন্দ্র মোদী বিরোধী তারাও কিন্তু জানে যে নরেন্দ্র মোদী দুর্নীতিবাজ না। কিন্তু বাংলাদেশ অথবা নেপাল অথবা শ্রীলঙ্কার ক্ষেত্রে কি তাই নাকি? না, এখানে যারা সরকার প্রধান ছিল তারা 100% দুর্নীতিবাজ। আর যদি দুর্নীতি নিজে না করে থাকে তাহলে লোকজন দিয়ে করাতো, করায় ভাগ নিত। বিষয়টা এরকম না? তাহলে এখানে যদি এরকম আন্দোলন হয় তাহলে তো লোকজন সরকারের পক্ষে থাকবে না। বাট ভারতের লোকজন তো সরকারের পক্ষে ছিল। আপনি দেখেন এই যে দিল্লিতে কয়জন লোক আসছিল, 1 লাখ 1.5 লাখ, মেলে 2 লাখ। নরেন্দ্র মোদী যদি ডাক দিত বিজেপির কর্মীদেরকে, এই তোমরা আসো, এসে এদের প্রতিরোধ করো, অন্তত 50 লক্ষ লোক একেবারে একদিনে গিয়ে হাজির হয়ে এই যে ককসস পার্টি বা এই যে যারা নাকি খেলাধুলা করতেছিল আর পিটা এখান থেকে বের করে দিতে পারতো না? ইজিলি পারতো, কিন্তু সেগুলো কেন করে না? করলে আবার ভারতের বদনাম হবে যে দেখো একটা গণতান্ত্রিক দেশে ওই ধরনের পিটাপিটি হলে তো অনেক মানুষ মারাও যেত, তাহলে এটা ভারতের অনেক দুর্নাম হতো না? দুর্নামও করে নেই। সিস্টেম অনুযায়ী এই যে নরেন্দ্র মোদী এবং তার পারিষদবর্গ কিন্তু জিনিসটাকে একেবারে সুন্দরভাবে মিটিগেশন করছে। আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি না, সব তো মানে এই যে ডিপ স্টেট বললাম এতক্ষণ, এখানে বিলিয়ন ডলার মনে করেন বেশ কয়েক বছর ধরে টোটাল যদি আপনি হিসাব করেন এখানে ঢালছে না ভাই, সবই পানিতে গেল। এদের যে ইনভেস্টমেন্ট, আমার দুঃখ হচ্ছে এখন এইখানে এদের যে ইনভেস্টমেন্ট, চিন্তা করে দেখছেন যে 16,000 কোটি টাকা প্রতি বছরে নাকি আসতো। আচ্ছা আমি আর একটু কমই যদি ধরি, ধর 10,000 কোটি ডলার ওই টাকাও যদি আসে, অনেক টাকা না, তাহলে 1 বছর না তো, এটা বছর আসতো, তাই না? এই যে এত ইনভেস্ট করলো ভাই, আমার দুঃখ হচ্ছে এই ইনভেস্টটা পানিতে গেল। আর তার চেয়ে বেশি দুঃখ হচ্ছে আমি তো এর ভাগ পাইলাম না ভাই, মানে ভাগ দিয়ে এত টাকা চলে গেল। আমরা হুদায় বসে ভিডিও বানাইলাম আর হুদায় লম্বা কথা কইলাম যে কিছু ভাগ তো পাইলে খারাপ হইতো না। আমরা তো টোকাইতেছি কিন্তু আমাদের তো কি দেয় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।